হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কঙ্কনা, বিদেশি বঙ্গদানের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা রয়েছি ইস্টার্ন জার্মানির স্যাক্সন স্টেটের ক্যাপিটাল সিটি ড্রেসডেনে। আজকে আমার এই ভিডিওতে শেয়ার করব যে একদিনে ড্রেসডেনে কী কী ঘুরে দেখা যায়। তবে সবার আগে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার আমার আপনাদের কাছে অনুরোধ রইল। চলুন তাহলে আজকে শুরু করি আমাদের ড্রেসডেন ভ্রমণ এই জুইঙ্গার প্যালেস দিয়ে। এই জুইঙ্গার প্যালেস ড্রেসডেনের ওয়ান অফ দ্য ফেমাস ল্যান্ডমার্কস। আর এই প্যালেসটা হলো ব্যারক আর্কিটেকচারের একটা মাস্টারপিস। এই জুইঙ্গার প্যালেসে রয়েছে একটি অসাধারণ মিউজিয়াম, যাতে রয়েছে ওল্ড মাস্টার্স পিকচার গ্যালারি। এখানে গেলে আপনি একটা একদম রাজকীয় অনুভূতি পাবেন। এই প্যালেসটি তৈরি হয়েছিল 1709 সালে এই স্যাক্সন স্টেটে। এই প্যালেসটা তৈরি হওয়ার মূল উদ্দেশ্য ছিল অভিজাত বা এলিট ক্লাস যারা ছিল তখনকার, তাদের নানান রকমের কোর্ট গেম খেলার জন্য। তার সাথে এখানে আয়োজিত হতো নানান রকমের কম্পিটিশনস। লং গ্যালারি 1712 সালে তৈরি করা হয়েছিল, আর ক্রাউন গেট, যেটা ফটোগ্রাফারদের সবচেয়ে বড় আকর্ষণ, 1714 সালে তৈরি হয়েছিল। জুইঙ্গার প্যালেস 1719 সালে হ্যাবসবার্গারের মেয়ে মারিয়া জোসেফের সাথে ফ্রেডরিক অগাস্টের বিয়েতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছিল। কিন্তু 1728 সালে এই বিল্ডিংটি একটি মিউজিয়ামে পরিণত হয়। এখন এই প্যালেসের বেশিরভাগ ঘরগুলোই মিউজিয়াম হয়ে গিয়েছে, যার মধ্যে রয়েছে ড্রেসডেনের একটা পোর্সেলিনের বিশাল বড় কালেকশন, যেটা বলা হয় ওটা নাকি পৃথিবীর সবচেয়ে বড় কালেকশন। আমাদের হাতে সময় কম থাকাতে এবার আমরা আর এই জুইঙ্গার প্যালেসের মিউজিয়ামটা দেখে উঠতে পারিনি। তবে শুনেছি এই প্যালেসের অস্ত্রাগারটি নাকি নিঃসন্দেহে এখানকার একটি বিশেষত্ব, আর তাতে রয়েছে নানান রকম অস্ত্র আর পোশাকের একটি চমৎকার সংগ্রহ। এই প্যালেসের ভেতরে একটা চমৎকার গার্ডেনও ছিল। আপনারা যদি ইন্টারনেটে সার্চ করেন কখনো এই ড্রেসডেন জুইঙ্গার, তবে দেখতে পাবেন সেই বাগানটির ছবি। দুর্ভাগ্যবশত সেই গার্ডেনটি মেনটেন্যান্সের জন্যে বন্ধ ছিল, তাই আমাদের আর সেটা দেখার সৌভাগ্য হলো না। যাই হোক, তবে চারিদিকটা এত সুন্দর, মন আমার একদম ভরে গেছে। এবার আমরা যাব পরের অ্যাট্রাকশনের জন্য। এই সেই ক্রাউন গেট, ফটোগ্রাফারদের ফেভারিট স্পট, যেটা আমি ঢোকার আগেই দেখিয়েছিলাম বাইরে থেকে। এই পুরো প্যালেসটাকে ভালো করে ঘুরে দেখতে আমাদের প্রায় 1 ঘন্টা মতো লাগলো। এবার আমরা বাইরের অ্যাট্রাকশনসগুলোর দিকে এগোবো। জুইঙ্গার থেকে বেরিয়েই সামনে দেখতে পেলাম রেসিডেন্স প্যালেস ড্রেসডেনের। আর এটা হলো সেম্পের ওপর, ড্রেসডেনের খুব ফেমাস অপেরা হাউস। ইউরোপের ছোট বড় সব শহরেই এইরকম একটা জায়গা থাকে, যেটাকে ধরুন সিটি স্কোয়ার বলা হয়, আর উইকেন্ডসে সেখানে বাজার বসে ইউজুয়ালি। শুনেছি ড্রেসডেনে নাকি বিশাল একটা ক্রিসমাস মার্কেট বসে, হয়তো এই স্কোয়ারটাতেই বসে, তাই ডিসেম্বরে গেলে হয়তো আপনারা এখানে একটা ক্রিসমাস মার্কেট দেখতে পারেন। আমরা এই স্কোয়ারটাতে প্রায় অনেকক্ষণ ছিলাম। চারিদিকে এত সুন্দর সুন্দর সব আর্কিটেকচার, আর তার সাথে এমন অপূর্ব সব গান বাজনা, দারুণ লাগছিল আমাদের এখান দিয়ে হাঁটতে। চারিদিকে অপূর্ব সব আর্কিটেকচার দেখতে দেখতে আমাদের মনে হচ্ছিল যে আমরা টাইম মেশিন করে হাজার হাজার বছর পিছিয়ে গেছি। এবার আমরা চলেছি ড্রেসডেন কাসেলের দিকে। সেখানে একটা মিউজিয়াম আছে গ্রিন ভল্ট বলে, আর সেখানে রাখা রয়েছে 1800 শতাব্দীর প্রচুর পরিমাণে ধন সম্পদ। মিউজিয়ামটা পুরো ঘুরে দেখতে প্রায় 2 থেকে 3 ঘন্টা লাগবে, তাই আমরা একটু আগে আগেই গেলাম, নইলে সন্ধে হয়ে গেলে আবার বন্ধও হয়ে যেতে পারে। চলে এসেছি আমরা ড্রেসডেন কাসেল। এই গ্রিন ভল্ট মিউজিয়ামটাতে নাকি ইউরোপের সবচেয়ে বড় ধন সম্পদ কালেকশন রয়েছে। টিকিট কাউন্টারে গিয়ে জানতে পারলাম
যে দুটো গ্রিন ভল্ট রয়েছে, একটা হলো হিস্টোরিক গ্রিন ভল্ট আর আরেকটি নিউ গ্রিন ভল্ট। হিস্টোরিক গ্রিন ভল্টটাতে টিকিট না পাওয়ায় আমরা চুজ করলাম নিউ গ্রিন ভল্টটা। এই মিউজিয়ামটি তৈরি করেছিলেন অগাস্টাস দ্য স্ট্রং অফ পোল্যান্ড অ্যান্ড স্যাক্সনি 1723 সালে। আর এই মিউজিয়ামে সাজানো রয়েছে ব্যারক টু ক্লাসিসিজম স্টাইলের নানান রকমের এক্সিবিটস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বম্বিংয়ের পর এই গ্রিন ভল্ট মিউজিয়ামটাকে আবার নতুন করে তৈরি করা হয়। এটা বলা হয় যে এই মিউজিয়ামটা নাকি পৃথিবীর সবচেয়ে পুরনো মিউজিয়াম। দু সালের নভেম্বর মাসে এই গ্রিন ভল্ট মিউজিয়ামের থেকে প্রচুর হীরের জিনিস চুরি যায়। চুরি যাওয়া জিনিসের মধ্যে ছিল 49 ক্যারেটের একটি ড্রেসডেন হোয়াইট ডায়মন্ড, একটি 16 ক্যারেটের ডায়মন্ড আর 770টি ছোট হিরে। চুরি হয়েছিল প্রায় 1 বিলিয়ন বা 100 কোটি ইউরোর জিনিসপত্র। তবে 2022 সালে 31টি চুরি যাওয়া জিনিস জার্মান গভর্নমেন্ট উদ্ধার করতে পেরেছিল। এই দেখুন, এই জিনিসটি ভারত থেকে আনানো। বিদেশি মিউজিয়ামে নিজের দেশের কিছু জিনিস দেখতে পেলে দারুণ আনন্দ হয়, তাই না? প্রতিটি জিনিসে কি সূক্ষ্ম আর কি অপূর্ব কাজ। এই মিউজিয়ামে কালেকশনটা এতটাই বড় যে সব কিছুর ভিডিও আমি করে উঠতে পারিনি। যেই যে এক্সিবিটগুলো দেখে আমার মনে হয়েছে যে একদম ইউনিক, সেগুলোকেই আমি আমার ক্যামেরাবন্দি করেছি। এই দেখুন, দেখতে পেলাম মুঘল রাজা অরঙ্গজেবের সভার একটা ছোট্ট মডেল। হাতে সময় না থাকাতে আমরা জুইঙ্গার প্রাসাদের অস্ত্রাগারটা দেখে উঠতে পারিনি, তবে এখানে মন ভরে সেটা দেখে নিলাম। এখানে রাখা রয়েছে নানান রকমের যুদ্ধের সব সামগ্রী। এই দেখুন, একটি সোনার মুকুট। এই সব কিছু ঘুরে দেখতে দেখতে বারবার আমার মনে শুধু একটাই প্রশ্ন জাগছিল, যে আগেকার দিনে যখন যুদ্ধ হতো, রাজা আর তার আর্মি বা সৈন্য কি করে এত সব ভারী ভারী লোহার জিনিস পরে বর্ম পরে যুদ্ধ করত। সব কিছুই তো লোহার। ইভেন এই ঘোড়াটার জন্যও দেখুন একটা লোহার বর্ম রয়েছে। সেটাই ভাবছিলাম যে কি করে ওরা এত কিছু ভারী জিনিস নিয়ে যুদ্ধ হতো বা যুদ্ধ করত। আমাদের প্রায় 3 ঘন্টা মতো লাগলো সময় এই পুরো মিউজিয়ামটাকে ঘুরে দেখতে। মিউজিয়াম থেকে বেরিয়েই আমরা চলে গেলাম ফ্রুস্টেনজুক বা প্রসেশন অফ প্রিন্সেস দেখতে।
এটি হলো একটা 101 মিটার লম্বা মিউরাল। এই দেওয়ালে আঁকা রয়েছে স্যাক্সনিজ রুলিং ফ্যামিলি ওয়েটিন্সদের হিস্ট্রি। এই দেখুন, এখানে একটা ছেলে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রয়েছে, আর ওর ঝুড়িতে কেউ যখন পয়সা ফেলছে তখন এইভাবে ও একটু নড়ে উঠছে। দারুণ লাগছে দেখতে, তাই না? এবার আমরা যাচ্ছি ফ্রাউয়েনকির্che দেখতে, যেটাকে চার্চ অফ আওয়ার লেডিও বলা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই চার্চটি পুরো ধ্বংস করে দেওয়া হয়েছিল, আর ধ্বংস হয়ে যাওয়ার পর প্রায় 50 বছর ধরে এই চার্চটি অ্যাজ এ ওয়ার মেমোরিয়াল ছিল। জার্মানির ইউনিফিকেশনের পর 1994 সালে এই চার্চটিকে সারানোর কাজ শুরু হয়, যেটা প্রায় শেষ হয় 2004 সালে। এই চার্চটিকে সারাতে ব্যবহার করা হয় ধ্বংসস্তূপ থেকে পুরনো পাথর। চার্চটিকে ভালো করে দেখলে বোঝা যাবে যে চার্চের গায়ে যেগুলো কালো কালো পাথর রয়েছে সেগুলো হলো আসলে ধ্বংসস্তূপ থেকে নেওয়া পুরনো পাথর, যেগুলো বম্বিংয়ের আগুনে ঝলসে গেছিল। ড্রেসডেন হলো হিস্ট্রি, আর্ট আর ন্যাচারাল বিউটির একটা পারফেক্ট মিক্সচার। এখানে মিউজিয়াম, ওপেরা, নদীর ধার দিয়ে হাঁটা, নাইট লাইফ সব কিছুর স্বাদই এখানে পাওয়া যেতে পারে। আপনারা কেউ যদি ড্রেসডেন বেড়াতে আসেন তখন এখানকার ফেমাস চিজ কেক বা আয়েরশেকে অবশ্যই খাবেন। আনফর্চুনেটলি আমরা যে রেস্টুরেন্টটাতে গিয়েছিলাম সেদিন ওদের আয়েরশেকের সমস্ত শেষ হয়ে গেছিল, তাই আমরা বাধ্য হয়ে অ্যাপেল প্যানকেক আর আফেল স্টুডল অর্ডার করলাম। এই রেস্টুরেন্টে একটা বোর্ডের মধ্যে লেখা ছিল যে ড্রেসডেন বাই স্যাক্সনি এরিয়াতে কী কী প্রথম ইনভেন্টেড হয় বা আবিষ্কার হয়, যার মধ্যে ছিল ফার্স্ট ডেইলি নিউজ পেপার, ইউরোপিয়ান পোর্সেলিন, কফি ফিল্টার আর টি ব্যাগস। হাঁটতে হাঁটতে আমরা এবার পৌঁছে গেলাম দ্য ব্যালকনি অফ ইউরোপে, বা যেটাকে বলা হয় ব্রুলস টেরাস। এলবে নদীর ধারে এটা হলো একটা ভিউইং প্ল্যাটফর্ম। এই জায়গাটা নাকি ড্রেসডেনের লোকালদের কাছে আর ট্যুরিস্টদের কাছে দুজনের কাছেই নাকি খুব প্রিয়। লোকে এখানে বিকেলে হাঁটাহাঁটি করে, লোকজন দেখে বা এত সুন্দর চারিদিকে দৃশ্য সেটাকে উপভোগ করে। এই জায়গাটার ধার দিয়ে রয়েছে সারি সারি কফি শপ। কফির পেয়ালায় চুমুক দিতে দিতে এই দৃশ্য উপভোগ করতে কিন্তু দারুণ লাগবে। আমরাও কিছুক্ষণ এখানে বসে এই অপূর্ব দৃশ্য উপভোগ করলাম। এখন 5:30 মতো বাজে, আর কিছুক্ষণের মধ্যেই অন্ধকার হয়ে যাবে। আস্তে আস্তে সন্ধে নেমে এলো। এবার আমাদের হোটেলের দিকে ফিরতে হবে। এই পুরো দিনটা আমাদের ড্রেসডেনে খুব ভালো কাটলো। একটা দিন শুধু খুব কম পড়ে গেল এত সুন্দর একটা শহর দেখার জন্যে। মনে হচ্ছিল আরও কদিন আমরা থেকে যেতে পারি, তবে আর কিছু করার নেই। আবার হয়তো আসবো কোনো দিনও। আর আমার ব্লগটা আজকে আমি এখানেই শেষ করলাম। আপনাদের সাথে আবার দেখা হবে পরের সপ্তাহে আরেকটি নতুন ব্লগের সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।